হ্যালো বন্ধুরা, সেই সকালবেলায় আমরা ডুয়ার্স অঞ্চল থেকে বেরিয়েছিলাম, যেখানে ছিলাম আমরা চিয়ার্স ডুয়ার্স সুদীপের রিসোর্টে। সেখান থেকে বেরিয়ে মোটামুটি আমাদের লাগলো এখানে 2 ঘন্টা 45 মিনিট মতো। তো সেখান থেকে এসে আমরা লোলেগাঁওয়ের একটা রিসোর্টে এসেছি, তার নাম হচ্ছে ট্রি ফার্ম। তো অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর পাহাড়ের কোলে দারুণ দারুণ কটেজ করা আছে, এক একটা ঘর আলাদা করে। আপনাদের একটু দেখাই, দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এই জায়গাটাকে সাজিয়েছে ওনার। তাহলে চলুন এবার দেখাই আপনার চারিদিকটা কিরকম আর ঘরগুলো কিরকম। প্রতিটি ঘর, এখানে অনেকগুলো ঘর আছে পাহাড়ের খাঁজে খাঁজে পরপর কাঠের ঘর। প্রতিটি ঘরই একই রকম শেপ, একই রকম তার ড্রয়িং, একই রকম ভাবে তৈরি। কোনোটার বারান্দা এদিকে, কোনোটার বারান্দা ওদিকে, কিন্তু মোরলেস টোটাল ড্রয়িংটাই এক। তো ঘরগুলো সব কাঠের তৈরি এবং তার সঙ্গে একটা ছোট্ট বারান্দা আছে এবং ওয়াশরুমটাও খুব সুন্দর, গিজার আছে, ইংলিশ কোমোড আছে, একটা বেসিন আছে। আর সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত গরম জল গিজারে ওরা সাপ্লাই করে, যখন চাই ইউজ করতে পারেন আপনি। তার জন্য কোনো রকম ওরা কিছু বলে না। তারপরেই এক খাঁজ থেকে পাহাড়, আমাদের ঘরটা একটু পাহাড়ের ওপরে, এখান থেকে নিচে নেমে গেলেই সোজা দেখা যাবে ওদের মেন যে অফিস, যেখানে ওরা ওদের ডাইনিংটা এবং কিচেন এবং তার সঙ্গে ওদের স্টাফ কোয়ার্টার, সেটাও পাহাড়ের গায়ে, সেটাও দেখাবো আস্তে আস্তে। আগে দেখুন চারিদিকটা। বন্ধুরা, কেমন লাগলো জায়গাটা? ভারী সুন্দর না? একবার আসলে এখানে আর বাড়ি যেতে ইচ্ছা করবে না। কিন্তু রাতে খুব ঠান্ডা। আর আমাদের যে ঘরটা, যেখান থেকে আপনারা ছবিটা দেখছেন, সেখান থেকে সরাসরি ওপারটা কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে। আমরা প্রথম দিন দেখতে পারিনি, কিন্তু পরদিন সকালবেলায় ঠিক 5:30 থেকে 6টার সময় দেখলাম পুরো হলুদ হয়ে আছে কাঞ্চনজঙ্ঘা, তখন সবে সূর্য উঠছে। এবং আমাদের সঙ্গে সেই কাঞ্চনজঙ্ঘা মোটামুটি যতক্ষণ পর্যন্ত আমরা পাহাড়ে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিল, সারা দিন ধরেই প্রায় ওপেন। তো চলুন এবার আমরা ওদের ডাইনিং এরিয়াটা দেখাই। ডাইনিং এরিয়াটা ভারী সুন্দর। একপাশে যে ওনার, তার অফিস, সেখানে সোফা পাতা, সেন্টার টেবিল পাতা, আর বাদ বাকিটা খাওয়ার টেবিল, খুব সুন্দর করে গোছানো এবং সাজানো। খাওয়া দাওয়াও খুব ভালো, যা বলবো সেরকমভাবে ওরা তৈরি করে দেয়। তার জন্য এক্সট্রা চার্জ আছে,
শুধু এদের এখানে রুম রেন্ট হচ্ছে আমাদের কাছ থেকে নিয়েছে পার রুম পার নাইট 2000 টাকা। তার মধ্যে আমাদের শুধু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, বাদবাকি ডিনার লাঞ্চ এটা যে যেমন খাবার নিয়েছে সেরকম পয়সা ওদের একটা রেট চার্ট আছে, সেই রেট চার্ট দেখে আপনি অর্ডার করবেন, সেই অনুযায়ী ওরা খাবার বানিয়ে দেবে। তো দেখুন এই হচ্ছে আমাদের জনি, আর এই হচ্ছে তার মেয়ে। এ আমাদের এই ঘোড়ার পরিবারের সব থেকে ছোট সদস্য। তো ওর একটুখানি ডিস্টার্ব হচ্ছে, ওর একটুখানি শরীরটা ঠিক নেই, শালি কান্নাকাটি করছে, খিদে পাচ্ছে, শুধু মাকে চাই, মাকেও খেতে দিচ্ছে না। তো সেই জন্য ওকে বোলানোর চেষ্টা হচ্ছে। তো কোনো রকমে রাতটা কাটানোর পরে আমার তো ভালোই কেটেছে, আশা করি আমাদের যারা ছেলে সদস্য তাদের ভালোই কেটেছে। বাচ্চাগুলোর একটু প্রবলেম আগেই বললাম। তো তারপর দিন সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমাদের সকালটা কাটলো। আর আমি তার মাঝখানে একটুখানি ক্যামেরা নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম যদি কোনো বার্ডিং করা যায়। তো আলটিমেট কিছু হলো না, কোনো অ্যাক্টিভিটি পেলাম না বার্ডিংয়ের। তো বড় একটুখানি এগিয়ে কাঁচা রাস্তা দিয়ে উপরে উঠে বড় রাস্তায় গেলাম। তো একটা ওখানকার স্থানীয় একজন লোক তার নাতনিকে স্কুলে দিতে এসছে, তার সঙ্গে পরিচয় হলো। তারপরে অনেক গল্প হলো পাহাড়কে নিয়ে। নাতনির গাড়ি আসলো, নাতনি স্কুলে চলে গেল। তারপরে আমি আর সেই ভদ্রলোক গেলাম একটুখানি হাঁটতে, পাকা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। তারপরে এক জায়গায় একটু চা খেলাম। তারপরে আমাকে বললেন চলুন আমি অন্য রাস্তা দিয়ে আপনাকে রিসোর্টে পৌঁছে দিই। আমি বললাম বেশ চলুন। তো ওনার সঙ্গে যেতে যেতে অনেকটা এগিয়ে আর একটা পাহাড়ের খাঁজ দিয়ে নেমে বাড়ির ভিতর দিয়ে একটা গ্রামের ভিতর দিয়ে গিয়ে দেখলাম যে আমাদের রিসোর্টের ঠিক পেছনের গেটটা ওনার বাড়ির ঠিক পাশে। তো ওনার বাড়িতে গেলাম, ওনার বাড়িতে একটুখানি দাঁড়ালাম। ওনার অনেক গাছগাছালি আছে, ফুল গাছ, অনেক রকম অর্গানিক চাষ করেছে, সেগুলো দেখানোর পরে আমরা তারপরে ওই গেটটা পেরিয়ে আমাদের রিসোর্টে এসে পৌঁছালাম। তারপরে যেটা হলো, আমাদের আগে থেকেই গাড়ি বলা ছিল আর গাড়িটা এসে গেছিল, দুটো বোলেরো বলা ছিল। তো আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে সমস্ত লাগেজ প্যাক করে আমরা রওনা দিলাম ঋষভের উদ্দেশ্যে। তো আমরা যে যেখানের থেকে ঋষভে যাব, আমরা এসছিলাম হোটেলটাতে, যেখানে ঢুকবো সেখানে ডান দিক থেকে আমরা বাঁ দিকে ঋষভ হয়ে আমরা গেছিলাম লাভাতে। সেই রাস্তা, সেই ঋষভের কাহিনী, ঋষভের ছবি এবার আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের দেখাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে 2 তারিখ। আমরা আজকে যেখানে ছিলাম টি ফান্ড লোলেগাঁও,
সেখান থেকে বাচ্চা, আমাদের সঙ্গে কয়েকটা বাচ্চা, একদমই বাচ্চা ছিল, তাদের একটু শরীরটা ভালো না থাকায় আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা আবার সেই ডুয়ার্সে ফিরে যাব। এবং তারপর তার আগে যেটা করব সেটা হচ্ছে, আমরা আগে এসেছি আর একটা জায়গা ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর। এবার সেখান থেকে ঋষভের কিছু কিছু জায়গা দেখার মতো, সেগুলো দেখে আমরা এখান থেকে যাব লাভা থেকে গরুবাতান হয়ে আমরা ডুয়ার্সের যেখানে ছিলাম চিয়ার্স ডুয়ার্স, সেখানে ফিরে যাব। আজকের রাতটা থাকবো, কালকে ওখান থেকে আমাদের শিলিগুড়ি থেকে বাস সন্ধ্যে 7:45-এ বলবো বুক করা হয়েছে, ওখান থেকে আমরা ডাইরেক্ট কলকাতা চলে যাব। তো এই হচ্ছে ঋষভ, আপনারা দেখুন, আমার সঙ্গে এনজয় করুন। থ্যাংক ইউ। কি সুন্দর না জায়গাটা। আমরা এই প্রথম আসলাম ঋষভে, মানে বিশেষ করে আমি আগে কোনোদিন ঋষভে আসিনি। লাভাতে অনেকবার এসেছি, লোলেগাঁও তো গেছি, কিন্তু ঋষভে এই প্রথম আসলাম। তো এখন তো দিনকাল যা পড়েছে সেটা হচ্ছে, যেই গাড়ি থেকে টুরিস্টরা নামবে সঙ্গে সঙ্গে তাদের সেলফি তোলার ভিড়, তাদের রিল বানানোর ভিড়, তার মধ্যে সমস্ত জায়গায় একটা নতুন ট্রেন্ড হয়েছে, যে জায়গার নাম তার আগে আই লাভ ইউ, আই লাভ ঋষভ, আই লাভ লাভা, আই লাভ দার্জিলিং। এর মানে প্রত্যেকটা জায়গায় একই রকম স্টাইল এবং তার সামনে ছবি তোলার ভিড়। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা গেছে। আমার ক্যামেরায় কতটা এসছে আমি জানি না, তো যেটুকুনি দেখাতে পেরেছি সেটুকুনি দেখালাম। এরপরে আমরা চললাম নামার পালা, ঋষভটা একটু ওপরে, তারপরে নামতে গিয়ে একটা দারুণ পাইন ফরেস্ট। সেই পাইন ফরেস্টে আবার ড্রাইভার বলল, দাদা এখানে সবাই ছবি তোলে, আপনারাও এখানে ছবি তুলুন, আমি একটু দাঁড়াই। তাই বললাম হ্যাঁ ঠিক আছে নামি। সুন্দর পাইন ফরেস্ট, ঘন জঙ্গল, তো সেখানে দাঁড়িয়ে সবাই আবার ছবি তুললো। তারপরে আমরা লাভার দিকে রওনা দিলাম। ঋষভ, বন্ধুরা আপনারা জানেন কি, ঋষভকে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার হেলমেট বলা হয়, হিমালয়ান হেলমেট। সমুদ্রপৃষ্ঠ থেকে 2591 মিটার উঁচুতে এটা অবস্থিত। শহরের ভিড় থেকে একদম আলাদা একটা জায়গা, তুষার ঢাকা পাহাড়ও পাবেন, তার সঙ্গে মনোরম গ্রিনারিজও পাবেন, চারিদিকে পাইন বন, তার সঙ্গে গাছ, অসংখ্য গাছও পাবেন। সারাদিন সূর্যাস্তের সময় বিশেষ করে আপনি যে অরেঞ্জ কালার সূর্যের, সেটা এখানে মোটামুটি পাবেন আপনি। তার সঙ্গে যখন রাত হবে তখন মনে হবে আকাশটা আপনার হাতের কাছে চলে এসছে, আকাশে অসংখ্য তারার লাইট চিকমিক চিকমিক করবে। তার সঙ্গে আপনার গ্যাংটক এবং পেডং এর যত যে ভিলেজের যত আলো, মানে গ্যাংটক শহর প্লাস পেডং শহরের যত বাড়ির আলো রাত্রেবেলা জ্বলছে, স্ট্রিট লাইট থেকে শুরু করে, মনে হবে আকাশের তারা আর ল্যান্ডস্কেপের যে আলো সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তার পাশেই রয়েছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। তারপর আমরা ঘন্টাখানিক সময় কাটালাম ঋষভে। তারপরই আমরা রওনা দিলাম সোজা লাভার উদ্দেশ্যে। লাভায় রাস্তাটাও খুব সুন্দর। এবার লাভায় গিয়ে পৌঁছাতেই, লাভাও আমি অনেকদিন পরেই ঢুকলাম, তো সেই রাস্তাগুলো সব চেনা চেনা লাগছে। সেই রাস্তা গলি নিচু নেমে গেছে। সেখান থেকে গিয়ে একটা মার্কেটের সামনে, ঠিক লাভা মনেস্ট্রির সামনে আমাদের গাড়ি দাঁড় করালো। তারপরে আমরা ঢুকলাম লাভা মনেস্ট্রিতে। চলুন আবার আপনাদের লাভা মনেস্ট্রি দেখাই, কত সুন্দর লাভা মনেস্ট্রি।
বিশপের পর আমরা লাভাতে এসে পৌঁছে গেছি। আমরা এবার আপনাদের লাভা মনেস্ট্রিটা দেখাবো, আমরা নিজেও দেখবো, আপনারাও দেখুন লাভা মনেস্ট্রি। ভীষণ সুন্দর লাভা মনেস্ট্রি, বিখ্যাত মনেস্ট্রি। চলুন ভিতরে যাই আস্তে করে। লাভা কিন্তু কালিম্পং জেলার ব্লক মহকুমার একটা শহর। যেহেতু অনেকটা উঁচুতে অবস্থিত, সেই জন্যে পূর্ব সিকিমের শহর, গ্রাম, ভুটানের উচ্চ এলাকা ও প্যাকিয়ং বিমানবন্দর থেকেও দৃশ্যমান। শহরের জলবায়ু ভীষণ ঠান্ডা, কারণ এখানে প্রচুর পাইন গাছের ফরেস্ট আছে, যার জন্যে সবসময় মোটামুটি এখানে ঠান্ডা থাকে। এটি পর্যটকদের জন্যে একটা উপযুক্ত স্থান, ঘোরার জন্যে খুব ভালো জায়গা। আপনারা আসুন লাভাতে, দেখুন, লাভাতে কদিন কাটিয়ে যান। আমার তো ভীষণ ভালো লাগে লাভা। লাভা কালিম্পং থেকে 33 কিলোমিটার পূর্বে অবস্থিত, 7200 ফুট উচ্চতা এর। পশ্চিমবঙ্গের যে কটা জায়গায় তুষারপাত হয় তার মধ্যে লাভা অন্যতম। এখানে পাইন গাছ বাচ্চের মতো আর্দ্র অল্পাইন জলবায়ুর বৃক্ষ সমারোহে পরিবর্তিত হয়। সবুজ শ্যামল বনগুলি পিকনিক ও ট্রেকিং এবং পাখি দর্শনের জন্য জনপ্রিয় স্থান। লাভা ধীরে ধীরে সত্যি একটি দারুণ পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এখানে শীতকালে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে হ্রাস পায়, গ্রীষ্মে 30 ডিগ্রি ম্যাক্সিমাম সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। এটা প্রাচীন ভারতের সিল্ক রুটে অবস্থিত তিব্বত বাণিজ্য রীতিতে। আচ্ছা, এই অঞ্চলে বিভিন্ন অংশে চিতাবাঘ, বুনো শুয়োর, লাল পান্ডা, হিমালয় অঞ্চলের কালো ভাল্লুক এবং মায়া হরিণের মতো বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। 2015 সালে এখানে কিছু রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া গেছিল এবং সেগুলো ক্যামেরায় বন্দী করা আছে। 1980-র দশকে লাভার স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় স্থানীয় ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণের জন্যে গ্রামটিতে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠান করার জন্যে চিন্তাভাবনা করে। 1954 থেকে 1992 তৃতীয় জামগান কন্ট্রুল রিনপোচে 4 একর জমির প্রস্তাব দেন। প্রস্তাবটি 1987 সালে গৃহীত হয় এবং 1988 সালের এপ্রিল মাসে এর নির্মাণ কাজ শুরু হয়। মঠটি 6 জুন 1990 সালে মানুষের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। মঠটি তিব্বতী স্থাপত্যের সঙ্গে ভীষণভাবে সাদৃশ্যপূর্ণ এবং এটি ইট এবং কংক্রিটের তৈরি। এটিতে বেশ কয়েকটা প্রার্থনা হল আছে, লন আছে, বসার জায়গা আছে এবং একটা বড় বুদ্ধ মূর্তিও রয়েছে। এটার মেনটেনেন্স এত ভালো যে যখনই আপনি যাবেন তখনই মনে হবে এই নতুনভাবে তৈরি হয়েছে মনেস্ট্রিটা। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচক করছে পুরো জায়গাটা, মনে হবে সবে তৈরি হয়েছে, সবে আমাদের মানুষের জন্য ওপেন হয়েছে এই মনেস্ট্রিটা। তো এতটাই সুন্দর রক্ষণাবেক্ষণ। এখানে প্রচুর ইয়ং জেনারেশন যারা বুদ্ধিস্ট ধর্ম গ্রহণ করে এবং তাদের সন্ন্যাসীদের জন্য, বাচ্চা সন্ন্যাসীদের জন্য বিশেষ করে পড়াশুনোর ব্যবস্থা আছে এবং তাদের জন্য হোস্টেল আছে। প্রচুর ইয়াং বুদ্ধিস্ট এরা এখানে থাকেন এবং যারা এখানকার শিক্ষক তারাও, তাদের জন্যও আলাদা থাকার জায়গা, দারুণ হোস্টেলটা। তো সেটাই আমরা আপনাদের এখন দেখাচ্ছি। আমি বৌদ্ধ মনেস্ট্রিগুলোতে আসলে মনটা পুরো শান্ত হয়ে যায়, মনটা কেমন একটা যেন হয়ে যায়, যেন মনে হয় এর থেকে শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও নেই, এখানে যদি থেকে যেতে পারতাম। তো এই ওম মানি পদ্মে ওম, এই কথাটার মধ্যে ওদের বিভিন্ন রকম প্রভাব রয়েছে এবং বিশ্বাস করা হয় যে এই মন্ত্র উচ্চারণে সমস্ত ভয় থেকে শান্ত করা হয়, উদ্বেগ প্রশমিত করা হয় এবং নেতিবাচক কর্মকে শুদ্ধ করা হয়। বৌদ্ধ অনুশীলনের প্রধান কাজ হল জপ এবং ধ্যান। এগুলি বুদ্ধের শিক্ষার ধারাবাহিকতা, যাতে তারা উভয়ই শান্তি এবং পরিপূর্ণতা আনতে পারে এবং আমাদেরকে সুখী জীবনযাপন করতে সহায়তা করে। আপনি হয়তো একটি বুদ্ধের মূর্তি দেখেছেন এবং এটি যে আশ্বাস ও স্থিতিশীলতা প্রদান করে তাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এই গুণগুলি ধ্যান আমাদের মধ্যে জাগিয়ে তুলতে পারে। কেউ কেউ এই গুণগুলিকে শক্তিশালী করতে জপকে সহায়ক বলে মনে করেন।
এবার বলি, যদি কেউ প্লেনে আসতে চান, ফ্লাইটে যদি আসতে চান, তাহলে লাভার সব থেকে নিকটবর্তী বিমানবন্দর হলো বাগডোগরা। বিমানবন্দর শিলিগুড়ি থেকে একটু অল্প দূরেই অবস্থিত। বিমানবন্দরটির সাথে লাভার যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো। আন্তর্জাতিক ফ্লাইটও ওঠানামা করে, যা এখানে ঘুরতে আসা বিদেশি দেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ করে তুলেছে। এবার বলি রেল যোগাযোগ। নিকটতম রেলওয়ে স্টেশন হলো নিউ মাইল জংশন, যা 58 কিলোমিটার দূরে। রাজ্যের অন্যান্য অঞ্চলের সাথেও এই অঞ্চলের যেমন রেল যোগাযোগ রয়েছে, তেমনিভাবে সমগ্র দেশের সাথেও এই অঞ্চলে রেল যোগাযোগ রয়েছে। এবার বলি সড়ক পথ। শিলিগুড়ি হতে কালিম্পং অথবা গরুবাথান হয়ে লাভা যাওয়া যায়, আর শিলিগুড়ি হতে লোলেগাঁও পৌঁছানোর সহজ রাস্তা হলো কালিম্পং বা লাভা হয়ে যাওয়া। জলপাইগুড়ি জেলার দামদিম বা মালবাজার থেকে গরুবাথান হয়ে লাভা পৌঁছানো যায়। গরুবাথান থেকে দূরত্ব লাভার 50 কিলোমিটার। রাস্তাটি দারুণ মসৃণ, প্রতিটি মোড়ে প্রাকৃতিক সৌন্দর্য আছে, একটা সুন্দর চা বাগান আছে। এই মুহূর্তে যে চা বাগানটি দেখতে পাচ্ছেন সেটি হলো অ্যাম্বিয়ক টি গার্ডেন। এত সুন্দর জায়গাটা, পুরো মনে হয় সিনেমার একটা শুটিং স্পট। যেখানেই দাঁড়াবেন, যে কোন থেকেই দেখবেন, সেখান থেকেই শুধু ছবি আর ছবি। তো আমরা বেশ কিছুক্ষণ এই চা বাগানে সময় কাটিয়েছি, তারপরে আমরা নিচের দিকে নেমে এসেছি। এবার বলি অ্যাম্বিয়ক চা বাগানের অবস্থান। এটি হলো ভারতের দার্জিলিং জেলার গরুবাথান মহকুমায় অবস্থিত। এটি সাব ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ফাগু থেকে 9.3 কিলোমিটার দূরে। দার্জিলিং হলো অ্যাম্বিয়ক চা বাগান গ্রামের জেলা সদর দপ্তর। 2009 সালের পরিসংখ্যান অনুসারে ডালিম হলো অ্যাম্বিয়ক চা বাগানের গ্রাম পঞ্চায়েত। গ্রামের মোট ভৌগোলিক আয়তন 379.6 হেক্টর। অ্যাম্বিয়ক চা বাগানের মোট জনসংখ্যা 1297 জন, যার মধ্যে পুরুষ জনসংখ্যা 657 জন এবং মহিলা জনসংখ্যা 640 জন। অ্যাম্বিয়ক চা বাগানের সাক্ষরতার হার 75.94%, যার মধ্যে পুরুষ 83.26% এবং 68.44% মহিলা স্বাক্ষর। অ্যাম্বিয়ক চা বাগানে মোট 281টি বাড়ি রয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা, আগেই আমরা বলেছি, যখন আমরা লোলেগাঁও এসেছিলাম তখন আমার তো ভীষণ ভালো লেগেছে, দারুণ। আমার তো আসতে ইচ্ছা করছিল না। ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম আরও 2 দিন থেকে যাই, যদি এই এত সুন্দর জায়গায় আবার কবে আসতে পারবো। তো আমাদের যে বন্ধুর ফ্যামিলিরা গেছিল, তাদের মধ্যে 2টো ছোট ছোট বাচ্চা ছিল, মানে এই 4 বছর 3 বছর এরকম বাচ্চা ছিল। ঠান্ডায় সেদিন রাতে তাদের প্রচণ্ড কষ্ট হয়েছে এবং সারা রাত কান্নাকাটি করেছে। তো আলটিমেট আমাদের আর ফ্যামিলির বন্ধুরা যারা ছিল তারা বলল যে দাদা চলুন নেমে যাই, আমরা বাসের টিকিট কেটে নিই, ট্রেনের টিকিট ক্যান্সেল করি। আমাদের রিজার্ভেশন তিস্তা তোরসায় রিজার্ভেশন করা ছিল যাওয়ার টিকিট, সেই টিকিট ক্যান্সেল করলাম। তার আগে আমরা রেড বাসের অ্যাপ থেকে বাসের টিকিট কাটলাম, বলবো যেটা স্লিপার কোচ, সেটা কাটলাম। সেটার আমার ভাড়া পড়লো প্রায় 2600 টাকা করে পার হেড।
সেই বাসটা কেমন সেটাও দেখাবো আপনাকে বাসটা। তো সেই বাসে করে আমরা ফিরেছি, কিন্তু ভালো ফিরেছি। রেড বাসের যে বাসটায় ওরা সার্ভিস দিয়েছে সেই বাসটা সত্যি সুন্দর। রাতেবেলায় আমরা শুয়ে এসেছি, কোনো রকম জার্কিং বোঝা যায়নি। আমাদের 2 জায়গায় স্টপেজ দিয়েছে, একটা ডালখোলায় রাত্রেবেলা খাওয়ার জন্য স্টপেজ দিয়েছে, আবার ভোরবেলায় কৃষ্ণনগরে স্টপেজ দিয়েছে ওয়াশরুম ব্যবহার করার জন্য বা যদি কেউ চা খায় তার জন্যে। আমাদের নামার কথা ছিল মধ্যমগ্রামে, আমরা ঠিক 6টায় মধ্যমগ্রাম আমাদের নামিয়ে দিয়েছে। ওখান থেকে আমরা টোটো ধরে বাড়ি চলে এসেছি। তো এই ছিল আমাদের ডুয়ার্স সিরিজের 3য় পর্বের লোলেগাঁও পর্বের শেষ পর্ব। তো বন্ধুরা, কেমন লাগলো আশা করি জানাবেন, কেউ কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি নতুন ভিডিও বানানোর সত্যি বেশি করে এন্থু পাই। আর বেল আইকনটা প্রেস করে যদি অল বাটনে ক্লিক করে দেন, তো তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো সরাসরি আপনার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আমাকে সাথ দিন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।